আসসালামু আলাইকুম দর্শক, আড্ডায় বসে গেছি। আজকে আমার সঙ্গে আড্ডা দিচ্ছেন অভিনয় শিল্পী, পরিচালক, সংগঠক এবং আমাদের সবার অত্যন্ত একটি প্রিয় মুখ ফিরোজ খান। আজকে তার জন্মদিন। শুভ জন্মদিন ফিরোজ ভাই। ধন্যবাদ। ফিরোজ ভাই, আজকে আপনাকে জোর করে একটু লেট নাইটে আটকে রাখলাম। জন্মদিনের বিশেষ মুহূর্ত আমার সঙ্গে কাটাচ্ছেন, কেমন লাগছে আমার সঙ্গে কাটাতে? এটা তো একেবারেই বিশেষ। প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় অনেক দিনের পরিচিত, অনেক ঘনিষ্ঠজন আপনার সাথে এরকম একটি আয়োজনে যুক্ত হয়েছি, এটা একেবারেই ভালোবাসার তাগিদে। রাইট রাইট। আপনার কি মনে আছে ফিরোজ ভাই, প্রথম আপনার সঙ্গে যেদিন আমার দেখা হলো মগবাজারে, আপনার দোতলায় বা তিনতলায় স্বপ্নলোকের অফিস, আমি গিয়েছিলাম আপনার একটা ইন্টারভিউ নিতে। আপনি আমার ইন্টারভিউ দেন নাই, কিন্তু দীর্ঘক্ষণ আমাদের আড্ডা হয়েছিল। এটা বলতে পারেন আপনি আমাকে। এটা আপনি তখনও একটি বড় পত্রিকার সাথে জড়িত ছিলেন, এবং আমি তখন নিয়মিত নাটক নির্মাণ করি, আমার বেশ নিয়মিত কাজ চলছিল। সত্যি কথা যেটা, আমার সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানে না, তার মানে হচ্ছে আমি প্রচারের সাথে একেবারেই ছিলাম না। আপনার সাথে অনেক কথা মানে বলার মূল কথাটা ছিল, আমার মনে হয়েছে এ পর্যন্ত একজন একটা বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার যে যোগ্যতা, সেটা আমার হয় নাই। আরো অনেক কাজ, অনেক যোগ্যতা হলে তাকে নিয়ে মানুষ পড়বে, জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি ওই মাপের কেউ না যে আমাকে নিয়ে দুই কলম লিখবে এবং মানুষ সেটা পড়বে। এর জন্যই আর কি আমি কখনো দিতে চাইনি, এটা এখনো একই রকমই আছে। যাক, সেটা আপনার সেই বিনয় তখনও ছিল, এখনো আপনি সেই রকম বিনয়ী আছেন, এবং আপনার এই বিনয়ী থাকার একটা সুফল আছে। সেই সুফলটা মনে হয় আপনি পরপর ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে আপনি পরপর বিজয়ী হয়েছেন, একটা ধারাবাহিকতা বজায় রেখে। এটা মানুষ আপনাকে অত্যন্ত ভালো না বাসলে এটা সম্ভব না। এই বিষয়টা আপনি কিভাবে এনজয় করেন? এটা অনেক খুবই শক্ত একটা কাজ। আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং ভালো ভোট পেয়ে জিতলাম, তার মানে হচ্ছে যাদের ভোটে আমি নির্বাচিত হলাম, তাদের যে উদ্দেশ্যে আমাকে নির্বাচিত করলো সেটা শতভাগ পালন করাটা একেবারেই দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি এটা সবসময় চেষ্টা করেছি সদস্যদের সেই জায়গায় আমার সাধ্যমতো যতটুকু করার সেটুকু করেছি, যার কারণে পরবর্তী নির্বাচন আসলে ব্যাপারটায় রেজাল্ট আসছে। এবং আমি খুব ভীষণভাবে সৌভাগ্যবান যে নির্বাচনে যে যাবৎকালে যতজন জিতেছে, সর্বাধিকবার আমি জিতেছি একমাত্র, 4বার। এটা অনেকটা কঠিন যাত্রা বলা যায়। আরো একটা বিষয় আমি খেয়াল করছি, আপনি যে কোনো নির্বাচন, ডিরেক্টরস গিল্ডের নির্বাচন বলেন, অভিনয় শিল্পীর নির্বাচন বলেন, যে কোনো নির্বাচনে আপনি যাকে সমর্থন করেন সেও কিভাবে যেন জিতে যায়। এর বিষয়টা কি বলেন তো? এটা একটা কঠিন প্রশ্ন। এটা আমি সমর্থন করলেই জিতে যায় ব্যাপারটা তা না। বিষয়টা আপনি এভাবে ধরতে পারেন, আমি যেটা বলি, যেটুকু পারি ততটুকু বলি, তো সেই জায়গা থেকে হয়তো বা কারো যদি প্রশংসা করি বা কারো যদি সমর্থন করি, সে যোগ্য এবং সৎ, এজন্যই করি। ব্যাপারটা এমন না যারে তারে আমি পক্ষ নেই, পক্ষ নিলে ব্যাপারটা ঘটে তা না। যখন দেখে যে আমার তাদেরও তো একটা নিজস্ব চিন্তা আছে, সেই জায়গা থেকে হয়তোবা মতের সাথে মিলে যায়, সেই জন্য সমর্থনটা আসে, এছাড়া তো আর কিছু না। ফিরোজ ভাই, আপনি দীর্ঘদিন নির্মাণ করেছেন, অভিনয় করেছেন। আপনার যেই সময়টা আপনার সঙ্গে আমার পরিচয়, ওই সময়টা আর এখনকার যে নাটক নির্মাণ হচ্ছে, এখনকার যে পরিবেশ, দুইটা পরিবেশের মধ্যে অনেক পার্থক্য এসছে। সেই সময় এত ইউটিউব চ্যানেল ছিল না, এত ফেসবুক পেজ ছিল না। এখন অনেক ইউটিউব চ্যানেল হয়েছে, ফেসবুক পেজ হয়েছে। এতে করে নাটকের মানের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন?
এটা দিয়ে কেউ বলে মান খারাপ হচ্ছে, আমি বলি মান ভালো হচ্ছে। সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তির সাথে সাথে যে বিষয়গুলো সেগুলোর উন্নয়নের কারণে কিছু পরিবর্তন আসছে। পারিবারিক নাটকগুলো কম হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গা থেকে যদি বিচার করেন অনেক ভালো ভালো কিছু হচ্ছে। আগেও যেরকম বাংলা ভাষায় যত নাটক হতো বাংলাদেশের ব্যাপারটা শীর্ষে ছিল, এখনো বলা যায় যে শীর্ষে আছে। হয়তোবা টেলিভিশনের যে অবস্থানটা ছিল সেই জায়গা থেকে ইউটিউব কেন্দ্রিক একটু বেশি প্রাধান্য পাচ্ছে, সেটা হতে পারে। মান খারাপ হচ্ছে ব্যাপারটা না, মার্কেটিং পলিসির একটু পরিবর্তন হয়েছে। আমাদের অনেক শিল্পীরা একটা অভিযোগ করে, এবার যেটা দেখা গিয়েছে যে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে অনেক শিল্পীরই একটা ডিমান্ড ছিল যে আমাদের কাজ দিবে তাকে আমরা ভোট দিব, এরকম একটা ভেতরে ভেতরে কিন্তু একটা চাওয়া ছিল অনেক শিল্পীরই। ডিরেক্টরস গিল্ডেও কিন্তু একটা বিশাল সংখ্যার সদস্য আছে যাদের প্রত্যেকেই নিয়মিত কাজ করেন না। অভিনয় শিল্পী সংঘেও সেই একই অবস্থাটা, যাদের প্রত্যেকেই নিয়মিত কাজ করেন না বা কাজ পান না। যে এদেরকে নিয়ে আমাদের অভিনয় শিল্পী সংঘের কি করণীয় আসলে? প্রথমে আত্মসমালোচনা করি, তাহলে মনে হয় সব উত্তর হয়ে যাবে। এত সংকটের মধ্যে মানুষ যারা কাজ করছে তারা কিভাবে করছে? যোগ্যতাই তো করছে। এই যে আমি কাজ করছি না, তাহলে কি আমি অন্যকে অভিযোগ করব, নাকি আমি সেই কাজের উদ্দেশ্যে সেই জায়গাটায় ফোকাসটা দিচ্ছি না বলে কাজটা হচ্ছে না? তাইলে আমাকে যদি আমি ধরে নেই এটা আমার ব্যর্থতা, আমি প্রপার ওয়েতে পলিসিগত ভাবে সঠিক জার্নিটায় আমি হচ্ছি না, সেই জন্য আমি পিছিয়ে আছি, আমি অন্যকে দোষারোপ করার আগে নিজের অযোগ্যতাকে আমি সামনে আনতে চাই, যদি কাজকে উদ্দেশ্য করে হয়। এখন যদি হয় এই কাজটাকে আমি এইভাবে করতে চাই না, আমার ভাবনাটা অন্যরকম, সেজন্য করছি না, সেটা একটা হতে পারে। বোঝা কিছুই না, জন্মগত ভাবেই বাঙালি শিল্পী, সে এক এক ভাবে এক এক রকমের তার কর্মের সাথে আছে। পেশাদার শিল্পী হিসেবে হয়তো বা অনেকেই না। আজকে যারা পেশাদার শিল্পী তারা কি আসলে পেশা হিসেবে নিবে এরকম ভাবনায় কয়জন এসছে? লেগে গেছে আর কি, ব্যাপারটা এরকম। অনেকে বলে না ওই কাজ করছি, তো ওই রকম। কিন্তু যারা চর্চা করে দেশের ভিতরে মফস্বলে বিভিন্ন জায়গায় অনেক শিল্পী আছে আমাদের, তারা হয়তো এদিকে চাই না টেলিভিশনে বা সিনেমায় বা আসার জন্য, তারা মঞ্চের সাথে জড়িত আছে বা বাসায় আছে, পাড়ায় আছে। তো ওই জায়গাগুলিতে তো পুরো দেশ জুড়ে আমাদের শিল্পী ছড়িয়ে আছে। পেশাগত ক্ষেত্রে কিছু মানুষ আমরা কাজ করতে চাচ্ছি। এখন যদি আমার যোগ্যতার বাইরে অন্যকে দোষারোপ করি কেউ আমাকে কাজ এনে দিবে, সেটা ভুল। কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য কিছু ওয়ে আছে, সেই জায়গাটাই হাঁটতে হবে। বেশি সস্তা হওয়ারও কিছু নাই, চেয়ে নেওয়ারও কিছু নাই। এইটাকে পেশা হিসেবে বেছে নিলে সেটা একটু হয়তোবা কারো কারোর জন্য একটু জটিল। এটা আমাদের কোনোভাবেই পেশাটা সঠিকভাবে নিরাপত্তায় আমরা নাই পেশা হিসেবে। তো সেই জায়গাটা একটা আলাদা হতে পারে যে এটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য হুমকি নয়, এরকম একটা নিশ্চয়তা, শিল্প, সেই জায়গাটাকে নিয়ে ফোকাস করে কাজ করলে তাহলে কেউ বোঝা হবে না, সবার জন্যই সহযোগী হবে। আরো একটা বিষয় আপনার সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের শিল্পী অশিল্পী একটা বাদ বিবাদ হয়েছে রিসেন্ট টাইমে। যেমন অনেক শিল্পী বলতে চাইছেন যে তারা শিল্পী সংঘের সদস্য হয়েছে কোন বিবেচনায়। অনেকে চাইছেন যে 1200 শিল্পীর মধ্যে সবাই বেসিক্যালি শিল্পী না, তারা হয়তো কোনো নাটকে একটা চরিত্র করেছে বা দেখা গেছে এরকম 3-4টা নাটক কোনোভাবে তারা একটা ইয়ের জোয়ার করে নিয়েছে, নাটকে অ্যাপিয়ার দিয়ে তারা শিল্পী সংঘের সদস্য হয়ে গেছে। অনেকেই চাইছেন যে এই শিল্পী সংঘের এই সদস্যদের কাটছাট করতে, যে একেবারেই জেনুইন শিল্পী যারা তাদেরকে সংঘের সদস্য করে রাখা। তো এই ধরনের যে একটা চিন্তা ভাবনা, সম্মুখ আলোচনা হয় নাই এটা কখনো, কিন্তু ভেতরে ভেতরে এই আলোচনাটা অনেকের কাছে আমি শুনেছি। তো যদি এরকম কোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে হয়, সেটা কি প্রক্রিয়ায় করা যায়, অথবা
যারা শিল্পী হয়ে গেছেন, সদস্য হয়ে গেছেন, তাদের তো বাদ দেওয়ার কিছু নাই। তাদেরকে তাহলে তারা যেভাবে বলছে যে শিল্পীর পর্যায়ে তাকে নিয়ে আসা, তাদেরকে যেন তারা শিল্পী বলতে পারেন, সেই বিষয়ে তাদেরকে উত্তীর্ণ করার জন্য কোনো পদ্ধতি আছে কিনা? কুতর্ক। এটা হচ্ছে কয়েকদিন আগে এই সংস্কার নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে এত শিল্পী কেন, অশিল্পী কেন, বাইরে সবাই এখানে ঘরে ঢুকাও, ব্যাপারটা এরকম তো। এখন আপনি বাংলাদেশের নাগরিক, প্রথম তো আপনার অধিকার সরকারের কাছে। পাশের গ্রামের কয়েকজন ছেলে মেয়ে মিলে একটি ক্লাব করেছে, সেখানে আপনি নাই কেন, থাকতে দিতে হবে। ওইটা না করে আপনি আরেকটা ক্লাব করেন, আরেকটা সংগঠন করেন, দাঁড় করেন, তারপরে কথা বলেন, কোনটা ভালো? আর নয়তো সরকারের কাছে যান, আপনি বাংলাদেশ টেলিভিশনে যান, আপনি বাংলাদেশ টেলিভিশনে ইন্টারেস্টেড না, তাকে বলেন যে আমি ভিতরে ঢুকতে চাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি এত কিছু করি, ঢুকাবে? ঢুকাবে না। তাহলে ওইখানকার, তাহলে বাংলাদেশের বিটিভির যে ইন্টারেস্টেড আর্টিস্ট, তাহলে সেগুলোর ভিতরে কি সবগুলি পপুলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী আছে? কতগুলি আছে? তথ্য আছে? আমি ওইটাই জানতে চাচ্ছি যে তাদেরকে শিল্পী বা শিল্পী না, এটা মাপার কি কোনো মানদণ্ড আছে? কিভাবে? এটা হচ্ছে, আমি আপনাকে বলেছি কুতর্ক। 10 জনে মিলে যদি ভালো থাকার চেষ্টা করি, সেটাকে থাকতে দেন। আপনার যদি ওইটাই ভালো না লাগে, আপনি মনে করেন একই রকম, একই বয়সের, একই কলেজের, একই পাড়ার বিভিন্ন ক্লাব হয়, আপনি সেরকম ক্লাব করেন। আপনার হাইট অনুযায়ী হবে, আপনার গায়ের রং অনুযায়ী হবে। জাতীয় বিষয়ে তো অত হিসেব করা হবে না, কে বেশি জনপ্রিয় কে কম জনপ্রিয়, এটা তো উদ্দেশ্য না। সংগঠন তো নির্বাচন না, সংগঠন হচ্ছে সামগ্রিকভাবে ভালো থাকার ব্যাপার। তো এখানে কোনোদিন আপনি সুসম্পর্ক রাখবেন না, কোনো বিপদে আপদে যাবেন না, কেউ মারা গেলে সংসদ শহীদ মিনারে যাবেন না, বা কাউ খোঁজ দিবেন না। আটকা নির্বাচনে সে হয় না। ভোটে জেতা আর ব্যাপারটায় দায়িত্ব পালন করা সঠিক ব্যাপারটা তা না। আগে নিজেকে সৎ হইতে হবে। আমি যা বলি তা করি না, যা করি তা বলি না। তো এই যে দুমুখী যে ব্যাপারটা থাকে, মানে খুবই ভালো ভালো বক্তৃতা দেয়, খালি মাথাটা ঘুরে নিজের সুবিধা মতো শব্দ পরিবর্তন করে কথা বলে, তাহলে তো হবে না। তার কথা কেউ মানবে না। তাকে যারা জানে তারা বলবে যে তো আড়ালে এরকম। নিজেকে সৎ হইতে হবে, তখন যে কথাটা বলবে শুনবে। আরো একটা, আমি এই বিষয়ে কারো একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, যেটা আমি ফেস করেছি এইবার। অনেককে আমি ভোটের জন্য ফোন করেছি যে অমুক তারিখ ভোট, আমি অমুক পদে দাঁড়াইছি, আপনি আইসেন। তখন সে আমাকে প্রশ্ন করেছে যে আমি কেন ভোট দিতে যাব, শিল্পী সংঘ আমার জন্য কি করেছে, বা এটা করে আমরা কি পাই। এই ধরনের কিছু প্রশ্ন আমি ফেস করছি। তো এদের উত্তর আমি দিতে পারি নাই ওই সময়, কারণ যেহেতু আমি একজন প্রার্থী, তার সঙ্গে বাকবিতণ্ডায় গেলে হয় সে আমাকে নেগেটিভ ভাবে অথবা পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবলে ভোটটা দিবে না। আমি চুপচাপ ছিলাম। সেই সময় উত্তরটা অনেকেই দিতে পারতাম, কিন্তু আমি এই উত্তরটা আমি আপনার মুখ থেকে একটু শুনতে চাই। এটা কেন বলে, এটার ব্যাপারটা তো আলাদা। আর আপনার বাসায় আপনারা যে আমি ধরে নিলাম আমরা কয় ভাই বোন, আপনারা 4 জন, সেই 4 জনের 4 রকমের চাহিদা আছে। আপনার বাবা মা কি সমানভাবে পূরণ করতে পারে? তাহলে একজনের এক এক রকমের চাওয়া, সর্বাধিকের যে রকম চাওয়াটা সেটাকেই প্রাধান্য দিতে হবে। এখন হঠাৎ করে অতি আধুনিক কোন চিন্তা যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা সেটা নিতে পারবো? নিতে পারবো না। এখন সময়ের সাথে সাথে আধুনিক হওয়ার ব্যাপারটাকে নিতে হবে। উনি হয়তো অনেক বেশি আধুনিক, অনেক বেশি ক্যাপাবল। সেই এরকম ক্ষেত্রে আমি দেখেছি যে এরকম কথাবার্তা, ওই যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে অনেক সুন্দর সুন্দর কথা বলে, ঘুরে তার সুবিধার জন্য, যেটা নিয়ে খুবই বিপ্লবী থাকে, ওই সুবিধার জন্য আরেকজনের পায়ে ধরে, ভাই এটা আমার একটু দে। তো এরকম ভাবে এই টাইপের কথা যারা বলে তাদেরও দেখেছি যে খুব বলে, আবার সংগঠন যখন ঠেকে, এটা আমার সংগঠন, আমার সাথে থাকবে না। সংগঠনের সাথে কিন্তু 12 মাস সে সংগঠনের জ্বালায় আসে লোকজনকে, কিন্তু তার ব্যাপারের সাথে তখন সেটা চায়, এটা সংগঠন অভিমানটা রাখে না, তখন পাশে দাঁড়ায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, নেতা হতে হলে, মানে নেতা ব্যাপারটা না, মানুষের ভালো করতে গেলে ভালোটা করা কঠিন, খারাপটা করা খুব সহজ। আপনি একজনের ক্ষতি করতে চান, খুব সহসা ক্ষতিটা করতে পারবেন। যত বড় শক্তিশালী লোকই হোক, তার ক্ষতি আপনি করতে পারবেন। কিন্তু উপকার করতে চান,
খুব কঠিন। কেন উপকার করতে আসলো, তার লাভ কি, কেন কি, ওই ধৈর্য, ওই ইচ্ছে থাকার আপনার লাগবে। তো এগুলি নিয়ে কে কি বলছে এটাকে মুখ্য নয়। হয়তো আপনি ধরেন 1% লোক আপনাকে কিন্তু এটা বলছে, আপনাকে কিন্তু এটাই দাগ কাটছে, 4 to 5%, হ্যাঁ এরকম। তাইলে বাকি যে আপনাকে বাহাবা দিছে, দারুন তুমি একদিন আসো নাই, আসছো না, ভালো আসো, এইটা তো বললেন না আপনি। না আমি তো সেটাও বলেন। আপনাকে শেয়ার, সেটা তো আছেই, সেটা তো আমি আপনাকে শেয়ার করছি যে এই কথাটার উত্তরটা আমি আপনার কাছ থেকে শুনে দিলাম। এই যে আপনি দীর্ঘ কয়েক টার্ম যাবত ডিরেক্টরস গিল্ডের সঙ্গে আছেন, এতে করে তো আপনার নিজের কাজের একটা ক্ষতি হয়েছে, বা নিজের কাজে যে সময়টা আপনি দিতেন সেই সময়টা ডিরেক্টরস গিল্ডকে দিচ্ছেন। অনেকটা ঘরের খেয়ে মনের মোষ তারা অনেকে বলে, মুরব্বীরা বলে যে নির্বাচন যারা করে বা জনপ্রতিনিধি যারা, তারা ঘরের খেয়ে মনের মোষ তারা এরকম বলে। তো আপনি দীর্ঘদিন যাবৎ ডিরেক্টরস গিল্ডকে, ডিরেক্টরদেরকে সেবা দিয়ে আসছেন, এতে করে আপনার কি কি ক্ষতি হচ্ছে, বা আপনি কি কি স্যাক্রিফাইস করছেন, বা আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। একটু যদি আমরা জানতে পারি আজকে আপনার কাছে। এটা তো আলাদা আলাদা বিষয়। আপনাকে এটুকু বলতে পারি, এখান থেকে আমি কোনোভাবে বেনিফিটেড না। একটা ব্যাপারটা আছে ব্যক্তিগত মানসিক। আমি হয়তো বা কোনো একটা পাড়া মহল্লায় বা বন্ধুদের সাথে আড্ডা দিতাম, বা সমসাময়িক বন্ধুদের সাথে আরো বিভিন্ন রকমের আড্ডায় জড়াতাম। সেই সময়টা আমি একেবারে সাংগঠনিক ক্ষেত্রে ব্যয় হচ্ছে, ওইখানে যে অর্থটা ব্যয় হতো সেই জায়গাটায় আমার ওই বন্ধুদের সাথে না গিয়ে সাংগঠনিক প্রয়োজনে বিভিন্ন সদস্যদের কাছে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, খোঁজ নিতে হচ্ছে, ওই অর্থটা ব্যয় হচ্ছে। ব্যাপারটাকে যদি আমি ওইভাবে দেখি, এটাও একটা, আমি মনে করি আমার ওই বন্ধুর পাড়া মহল্লার বন্ধুদের সাথে বসে, ওই সমবয়সী বন্ধুদের সাথে বসে যে আড্ডাটা দিতাম, সেই সময়টাকে আমি এইভাবে ব্যয় করছি, তো এটাকে আমার একটা মানসিক শান্তির ব্যাপারটা হতে পারে। আর যদি বলেন আপনি যে অফিসটাতে আপনি গিয়েছিলেন, সেই অফিসটা আমার এখন 18 বছর। তো সেই অফিসে আপনি সম্ভবত 15-16 বছর বা 17 বছর আগে আমার সাথে পরিচয় ছিল। হ্যাঁ, তখন যে জৌলস ছিল, এখন গেলে অত জৌলস পাবেন না। তাহলে আমার অধঃপতন হয়েছে ব্যবসায়িক। আমি যদি বলি গত নির্বাচনী কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তার মানে আমি পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছি। খুবই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমি ছিলাম। তো সেই সময়টা আমি সংগঠনে অনেক বেশি সময় দিতে হয়েছে। এমনও ছিল সংগঠনটি ভেঙে যাবে, 23 বছরের সংগঠন ভেঙে যাবে, নতুন নামে আসবে, রেজিস্ট্রেশনের সমস্যা, এই সমস্যা, নানান রকমের হুমকি, নানান রকমের মতবিরোধ, সাংগঠনিক কিছু ত্রুটি ছিল, সবকিছু মিলে ঝুঁকি ছিল। আমি শতভাগ লেগে থেকে আমি ওই কাজটিকে নির্বাচন শেষ করেছি এবং নতুন কমিটির হাতে দিয়েছি, যেখানে আমিও ওই কমিটিতে আছি। এই সময়টায় আমার একেবারেই অফিসের ক্ষতিটা পুরোপুরি। এখন আমার স্টাফ গুলি এলোমেলো, অফিস তালা আবার সেট করতে হবে। তো এই জিনিসগুলির মধ্যে এটা এটা হয়। তো সবই যে সুবিধাই হবে শুধু তা তো না। হ্যাঁ, আবার ধরেন এই অঙ্গনের যদি এই যে কাজের যে পরিবেশটার হওয়ার কথা চলছে, এই পরিবেশটা যদি হয়, তাহলে তো আমি লাভবান হব। আমি একটি সংগঠনের প্রতিনিধি, আগে তো আমি সদস্য। যে কাজগুলি সংগঠন করে সদস্যদের কল্যাণে করে, সদস্যদের স্বার্থে করে, তো ওইটা যদি সফল হয়, তাহলে সদস্য হিসেবে আমিও তো সফলতা পাবো না? যেহেতু এটা আমার পেশা, এটার সাথে আমার লেগে থাকা ইমোশন অনেক, এই জন্য আমি মনে করি এই জায়গার মানুষগুলি ভালো থাকলে আমার ভাগে ভালোটা পড়বে। ব্যক্তিগতভাবে হয়তো বা আমি আলাদা কোনো সুযোগ না পেলেও সদস্য হিসেবে পাচ্ছি, এটাও তো হবে। আমার পেশাটা তো সম্মানের থাকবে। যদি এই পেশা ছেড়ে এখন আমার যেরকম, আজকেও যেরকম আমার দেশের বাইরে যাওয়ার প্রসঙ্গ, ফ্যামিলি থেকে কোথায় ছিল, তো আমি যদি এতদিনের এই শ্রম অবস্থান সবকিছু ফেলে যদি আমি দেশের বাহিরেই চলে যাই, তাহলে এই পিছনের এই সময়টার তাহলে কি মূল্য থাকবে? তাহলে তো আমি চাবই যে আমার এই পেশাটা ভালো থাকুক, মাথা উঁচু করে থাকুক, ফ্যামিলির কাছে ব্যবসায়িক ভাবে যারা চায় আমি অনেক ভালো থাকি, তাদের কাছে তো বলতে পারবো যে এই জায়গায় ভালো থাকা যায়। তো এই জন্যই এই জায়গাটা অতি ইমোশনটা অনেক বেশি, সময় অনেক বেশি দিয়ে ফেলছি। তো এখন এখান থেকে ফিরে যাওয়ার চেয়ে এই জায়গাটাকে আরো সঠিকভাবে প্রমাণ করাটা তো দরকার। ফিরোজ খানের আরো একটা পরিচয় আছে, তিনি একজন কবি।
আমরা একটা বই প্রকাশ করেছিলেন আপনি, যেখানে অভিনয় শিল্পী ডিরেক্টরদের কবিতা সেখানে স্থান পেয়েছিল। আমারও একটা কবিতা সেখানে গিয়েছিল। আমি কি ফিরোজ ভাইয়ের কাছ থেকে একটা কবিতা শুনতে পারি আজকে? না 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 না, এটা করা যাবে না, এটা খুবই কঠিন কাজ। আমি এটুকু বলতে পারি, আপনি বলতে পারেন আমার প্রকাশনা, আপনি আপনি হয়তো বা এটা জানেন যে সেই প্রকাশনটা থেমে গেছে 2013 সালে আগুনে বই পুড়ে যাওয়ায়, সেখানে আমার অনেক বই পুড়ে যায়। সেই কারণে আমার পরবর্তীতে বই প্রকাশ করলেও খুব ছোট পরিসরে, সেই সময় যেরকম ভাবে 5টা 7টা করে বের করার একটা ছিল, সেগুলো কমে গেল। যাই হোক, ওটা প্রকাশনটা আছে, একবারে বন্ধ হয়ে যায় নাই। তো এটা অনেকেই জানে না, এটা যেটা আমাদের কাগজের এর সাথে আমার বেড়ে ওঠা, আমার বাবা এটার সাথে প্রকাশনা বাধাই ব্যবসার সাথে জড়িত ছিল, আমাদের আত্মীয় স্বজনরা এটার সাথে জড়িত, ওইটার একটা আমি সাথে রেখেছি আর কি। তো ওটা থাকবে। আমি কবিতার শোনাচ্ছি না, আমি আপনার ওই জায়গাটা বললাম, প্রকাশনাটা আছে। আপনি বলতে পারেন যে আমার এখন যেভাবে আপনার সাথে আমার পরিচয় হলো, যেখানে আপনি আমাকে ইন্টারভিউ নিতে চেয়েছিলেন সাংবাদিক হিসেবে, সেই কাজ থেকে পিছিয়ে থাকার বিষয়টা, এটা খুব পীড়া দেয়। এটা আমার মতো অনেকেরই দেয়। এটা আমার অবশ্য কাজের যে পাচ্ছি না ব্যাপারটা সেটা না, কাজের অফার আছে, কাজ করা হয় নাই, এটা বলতে পারেন আমার অলসতায় আমার এখন বোঝা। তো যাই হোক, আমি আবার কাজ শুরু করছি, হচ্ছে কিছু কাজ করতাম। আপনাকে যদি সৃষ্টিকর্তা একটা সুযোগ দেয় নতুন করে জীবন সাজানোর, আপনি কি হতেন? আমি আসলে পরিকল্পনা করে কিছু হয়নি আমার। আমাদের ব্যবসা ছিল বইয়ের, বই বাঁধাই সাথে আমার বাবা জড়িত ছিলেন, এবং বই বাংলা বাজারে বই বাঁধাই মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, 3বারের সভাপতি ছিলেন। তার মানে এটার সাথে আমাদের আত্মীয় এবং আমাদের চেনা জানা মানুষের সাথে জড়িত। এই সেক্টরে আমি আসছি এটা তো আমার জানা ছিল না, পরিকল্পনা ছিল না। তো সেই জায়গা থেকে ভবিষ্যতে এইভাবেই যেখানে যাব, যেভাবে যাওয়া যায়, গতি যেদিকে নেয় সেদিকে যাব, ওটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই যে আমি ওটা হব। আপনাকে যারা, সব মানুষেরই কিছু লোক থাকে অপছন্দ করে, মানে আমাকেও কিছু লোক অপছন্দ করে, আপনাকেও হয়তো কিছু লোক অপছন্দ করে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি ইদানিং খেয়াল করছি যে আমি নেতা হয়েছি। আমি আগে চেষ্টা করেছিলাম সবার ভালোবাসা পাওয়ার, আসলে সবার ভালোবাসা তো পাওয়া যায় না। আমি অনেক সময় অনেক তর্ক করা বা অনেক কিছু করতাম না, ভিতরে রাখতাম। আগে সাংগঠনিক কাজে জুড়ে যাওয়ার পরে ব্যাপারটা একটু স্থির হয়েছি, মানে আক্রমণাত্মক না। কিন্তু আমি এটা দেখলাম যে এটাকে অনেকে দুর্বলতা মনে করে। এটা আমার, আমি যেহেতু আমি কোনো কারো পরিচয়ে চলি না, একেবারে একা একা চলি, যারা আমার পরিবারের সম্পর্কে জানে না বা আমার বেড়ে ওঠা জানে না, বা আমার এই যে আপনি আপনি আজকে যে কতগুলি বিভিন্ন প্রসঙ্গে আনলেন, সে প্রসঙ্গ হয়তো বা আমার এই সমসাময়িকের অনেকেই জানে না। এটা আমি জানাতেও চাই না, আমার ফেসবুকেও ওই রকম পোস্ট থাকে না। তো সেই জায়গাগুলো তাদেরকে খালি বলবো, পৃথিবীর কেউ দুর্বল নয়। আমি যেমন মনে করি কেউ দুর্বল নয়, সবারই তাই মনে করা উচিত। আজকে আপনি যে রাস্তার বা পাশে মানুষটিকে সবচেয়ে অসহায় নিরীহ ভাববেন, তারও কেউ না কেউ পাওয়ার ব্যাংক আছে। আর যার অনেক বুদ্ধি ক্ষমতা, কোন সন্ত্রাসী কিংবা অর্থবিত্ত শক্তি, যার যত বেশি সে তত বিনয়ী। বিনয়ী থাকাটা দুর্বলতা নয়। তো আর অনেক আওয়াজ, অনেক নিজস্ব আত্মপ্রচার, এটা অনেক ক্ষমতা প্রকাশ না, এটা মানুষ হাসে। সুরেশ ভাই, থ্যাংক ইউ। আড্ডাটা অনেক জমে উঠেছিল, কিন্তু শেষ করতে হবে। আড্ডাটা শেষ করছি। শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। আমি যেহেতু আমার আজকে আপনার সাথে এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসেবেই এই জায়গায় কথা বলছি, আমি বলবো এই জায়গাটার মানুষের সবার মন খুব নরম। কিছু ক্ষেত্রে মনে হয় তারা কুটিল জটিল, আসলে না। আপনি খেয়াল করে দেখবেন এদের ভিতর খুব নরম, বাঙালির ভিতরেই নরম। উত্তেজিত হলে তো উত্তেজিত, নাইলে যতবার যতটা সামাল দিয়ে চলা যায় চলে। শিল্পীদের
ছোট করে দেখার কিছু নাই, উচিত না। যে কোনো আন্দোলন, যে কোনো বিষয়ে, দেশের যে কোনো পরিস্থিতিতে শিল্পীদের ভূমিকা অনেক বেশি থাকে কোনো রাজনৈতিক দলের কর্মীর চেয়ে। আর শিল্পীরা আসলে কাজ পাগল, রাজনৈতিক দলের পরিচয়ে আসলে পরিচিত হওয়াটা তাদের, আর এটা খুবই আত্মহংকারী। তারা অন্যের পরিচয় দিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অমুক এমপি বা অমুক নেতা বা অমুক ব্যবসায়ীর বাড়ির পাশে বাড়ি বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যদি ওইখানে কোনো ভিক্ষুক বা যদি কোনো একেবারে দিনমজুর ভালো গান গায়, তখন বলতে পারে যে ওই শিল্পীর বাড়ির পাশে আমার বাড়ি, অথবা বলে যে আমার বাড়ির পাশে তার বাড়ি। তার মানে কারো পরিচয়ে তারা চলতে চায় না। যারা পরিচয় দেয় তারা আসলে নিজের পরিচয়ে আসলে জানে না, অন্যের পরিচয়ে পরগাছ হয়ে থাকতে চায়। আমি চাই সবাই মিলে ভালো থাকি। থ্যাংক ইউ ফিরোজ ভাই, আপনার জন্মদিনের রাতে এতটা সময় আমাকে দিলেন, জন্মদিনের প্রথম প্রহরে। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল জন্মদিনে। ধন্যবাদ আপনাকেও। যারা এইটা উপভোগ করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দরভাবে দেখবেন, একেবারে অপ্রস্তুত, ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন। আবার কোনো এক সময় আয়োজন করে কথা হবে। ভালো থাকবেন।